আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভার কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক বেশি উপকারে আসবে। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখানে প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণকে চেলে নিচ্ছি। এজন্য প্রথমে মেজারমেন্ট কাপের 1/4 কাপে নিয়েছি ময়দা, এরপর মেজারমেন্ট কাপের 1 কাপে দিয়েছি ময়দা। এরপর এখানে আমি একটা হাফ টেবিল চামচ নিয়েছি। এখানে আমি 1/3 হাফ টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার, বাকিটুক বেকিং সোডা এবং লবণ দিয়েছি। এরপর সবগুলো শুকনো উপকরণকে চেলে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 6টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমটা যখন একটু ফোম হয়ে আসবে তখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটাকে আপনারা একবারে দিবেন না, 2 থেকে 3 বারে চিনিটা দিবেন এবং বিট করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে আসে। এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা জুড়ে আপনাদের বিটারের স্পিড অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। আপনারা যদি বিটারের স্পিড হাইতে দিয়ে ডিমের ফোমটা বিট করে নেন তাহলে দেখা যাবে ডিমের ফোম হয়ে যাবে ঠিকই, কিন্তু চিনিগুলো আস্তে থেকে যাবে। তখন কেকটা হয়ে যাওয়ার পর ডেবে যাওয়ার চান্স থাকে এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি এখানে মোট চিনি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের 1 কাপ এবং সাথে 1/4 কাপ থেকে কিছুটা কম। আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার। এরপর দিয়েছি অরেঞ্জ ইমালশন হাফ টেবিল চামচ। এবার বিটারের সাহায্যে আমি এগুলোকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে বিট করতে যাবেন না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো বিট করে নেওয়া হয়ে গেলে বিটারের কাঁটাগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে চেলে দিচ্ছি। আরও একবার আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে 2 থেকে 3 বারে চেলে দিবেন। আমি 2 বার চেলে নিয়েছি। তো একবারে শুকনো উপকরণগুলোকে দিবেন না, বারে, বারে দিবেন। তাহলে কেকের মধ্যে কোনো লাম্পস থাকার চান্স থাকে না। আসলে শুকনো উপকরণগুলোকে ধৈর্য সহকারে মিশাতে হবে, না হয় দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং ভিতরে যদি কোনো লাম্পস থেকে থাকে কেকটা ভালোভাবে ফুলবে না। তো এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে ডিমের ফোমের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করার সময় কোনোভাবে তাড়াহুড়া করবেন না। যেহেতু আমার ভিডিওটা ফাস্ট করে দেয়া, সেজন্য আপনাদের কাছে মনে হতে পারে আমি খুব দ্রুত নাড়াচ্ছি, কিন্তু আমি খুব স্লোলি এটাকে মিশিয়ে নিয়েছি। তো আমি আজকের কেকটাকে 12 ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিব। মোল্ডে আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এটাকে ঝাঁকিয়ে নিয়ে আমি চুলায় একটা হাঁড়িতে কেকটাকে বেক করে নিব। আমি চুলায় আগে থেকে একটা হাঁড়িতে কিছুটা লবণ দিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি। এরপর আমি আমার কেক মোল্ডটাকে সেই মোল্ডে দিয়ে বেক করে নিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে কেকটাকে এভাবে ঝাঁকিয়ে নিতে, অথবা একটা শাঁসলিকের কাঠি দিয়েও আপনারা কেকের ভিতরে বাবলটা বের করে দিতে পারেন। তো আমি চুলায় আমার কেকটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ কেকটা হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো কেকটাকে আমি নামিয়ে নিলাম। তো এখন আমি এটা 4টা সাইড আলগা করে নিচ্ছি। এখন আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে ফুলেছে এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি সফটও হয়েছে। এখন আমি কেকটাকে 4টা লেয়ারে স্লাইস করে নিচ্ছি। প্রথমে আমি যে লেয়ারটা স্লাইস করেছি এটা দিয়ে আমি কেকটাকে জয়েন্ট করে দিব। তো এজন্য প্রথমে আমি ব্রেড নাইফের সাহায্যে এভাবে এটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি এবং কেকের মেইন যে বেসটা হবে ওটাকে আমি 3টা লেয়ারে কাট করে নিচ্ছি। একটা লেয়ার দিয়ে দিলাম। এরপর সাইড থেকে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রথমে যে লেয়ারটা কেটেছি ওটাকে আমি 4টা টুকরো করে কেটেছিলাম। এখন আমি ওই টুকরোগুলোকেই কেকের সাইড থেকে এভাবে দিয়ে দিব এবং ক্রিম লাগিয়ে নিব। তো এভাবে লাগিয়ে দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে এটাকে আর ভালোভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি যাতে এটা কেক থেকে সরে না আসে। তো এখন আমি পুরো কেকটাকে সুগার সিরাপ দিয়ে সোক করে নিব। আজকে কেকের জন্য আমি এখানে 1 কাপ
সুগার সিরাপের সাথে পুরের মতো অরেঞ্জ ইমালশন মিশিয়ে এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আমি সুগার সিরাপের সাথে কিছুটা অরেঞ্জ ইমালশন মিশিয়েছি যাতে করে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে। তো সুগার সিরাপ পুরের মতো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজকে 3 পাউন্ড কেকের জন্য আমি এখানে 2.5 কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করেছি। আপনাদের ক্রিমটা কম বা বেশিও লাগতে পারে, যেহেতু ডিজাইন উপরের সাইডে তেমন একটা নেই, শুধুমাত্র ভিতরের দিকে এবং উপরের সাইডে ক্রিমটা কোট হবে। তো আমি পুরের মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। আমি হুইপ ক্রিমের সাথে অরেঞ্জ ইমালশন মিশিয়ে নিয়েছি যাতে এটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল লাগে। তো প্রত্যেকটা লেয়ারে সেমভাবে আমি সাইড থেকে কিছুটা ক্রিম লাগিয়ে এভাবে জয়েন্ট দিয়ে দিচ্ছি। সেমভাবে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ এবং ক্রিমও লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কেকটাকে কীভাবে জয়েন্ট করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনাদের কেকের ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি চট্টগ্রামের ভিতরে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রামে সিটির ভিতরে আমি পুরা চট্টগ্রামে হোম ডেলিভারি করে থাকি। কেক এবং কেক জাতীয় খাবার এবং আমি অল্প কিছু রাইস আইটেমও করে থাকি। আপনারা আমার পেজটা ভিজিট করলে সেখানে দেখতে পাবেন সবকিছুই। আমার পেজ ইকরা ফুড কুইক অর্ডার কুইক ডেলিভারি এই নাম দিয়ে সার্চ করলে আপনারা সেখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা 6 থেকে 12 ঘন্টা আগে আপনাদের অর্ডারটা প্লেস করবেন। আগের দিন রাতে অর্ডার করলে ইনশাআল্লাহ পরদিন সকালবেলা আমরা কেক ডেলিভারি দিয়ে থাকি। যদি অন্য কোনো অর্ডার না থাকে তাহলে এই টাইপের অর্ডারগুলো আমরা কনফার্ম করে থাকি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের কেকটা আমাদের কাছে অর্ডার করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট কোয়ালিটি হোমমেড ফুড আপনাদেরকে প্রোভাইড করব। আমরা সবসময় চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার, যাতে করে কাস্টমার আমাদেরকে ভালো একটা ফিডব্যাক দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কেকের সর্বশেষ লেয়ারটাও দিয়ে দিয়েছি। এখন আমি পুরো কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। কেকে ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি জরুরি। কেকে যাতে গুঁড়ি গুঁড়ি ভাব উঠে না আসে এবং কেকে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় যেন কোনো প্রবলেম না হয়, সেজন্য ক্রাম কোটিং করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কেকে ফাইনাল ক্রিম কোট করার আগে এভাবে ক্রাম কোটিং করে ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রাখতে। তো আমি আগের দিন রাতে কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম। পরদিন সকালবেলা আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। একটা পাইপ অ্যান্ড ব্যাগের সাহায্যে আমি কেকের চারো সাইডে ক্রিম লাগিয়ে নিয়েছি। এভাবে ক্রিম দিলে হয় কি অনেক দ্রুত আপনাদের কেকটা ফিনিশিং চলে আসবে। তো আমার যখন তাড়া থাকে তখন আমি এরকম করি, অথবা দেখা যায় বড় কেক হলে বা হাতে সময় কম থাকলে আসলে দেখা যায় যে এক সময় এক একভাবে আমি করি, যখন যেভাবে ইচ্ছে হয়। আপনারা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের হাত চালু হবে এবং তত দ্রুত আপনারা কেকে ফিনিশিং নিয়ে আসতে পারবেন। আজকের কেকটাতে যেহেতু ব্রাশের সাহায্যে ডিজাইন হবে সেহেতু এটা এভাবে সমান না করলেও কোনো সমস্যা নেই। তারপরেও আমি মোটামুটিভাবে একটু সমান করে নিচ্ছি। এই কেকটাকে উপর থেকে এবং সাইড থেকে মোটামুটি সমান করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। এরপর এখানে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালার এবং অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রায় 5-6 রকমের কালার ইউজ করব। যেহেতু আমার কেকটা হবে পিঙ্ক এবং অরেঞ্জ শেডের, তো সেই অনুযায়ী আমি এখানে কালার লাগিয়ে নিচ্ছি। আমি আসলে ক্রিমের সাথে কালারটা মিশাইনি। আমার মনে হয় ক্রিমের সাথে কালারটা মেশালে কেকের টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমি অল্প অল্প করে ফোঁটা ফোঁটা করে কালার দিয়েছি এবং ব্রাশের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিব। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন আমি এই শেডটা কিভাবে এনেছি। তো আমি এখানে একটা আইসক্রিমের কাঠি এবং একটা শাঁসটিকের কাঠি ব্যবহার করেছি। ওটার মাধ্যমেই আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখানে আমি পার্পল কালার, অরেঞ্জ কালার এবং রেডম্যানের রোজ পিঙ্ক কালার ব্যবহার করেছি। এখানে সবগুলো কালারই আমি রেডম্যানের ব্যবহার করেছি। এরপর আমি এখানে একটা ব্রাশের সাহায্যে এভাবে কালারগুলোকে সমান করে দিচ্ছি। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝবেন আমি এটা কীভাবে করেছি। তো পার্পল কালারটা দিয়েছি, আমার কাছে মনে হয়েছে এখানে যে ম্যাজেন্ডা কালার ছিল আমার কেকের ওটা দিলে হয়তো আসবে, কিন্তু পার্পল কালারটা দেওয়ার পর আমার মনে হচ্ছিলো এটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছিল। তো পরে আমি উপর থেকে পার্পল কালারগুলোকে একটা প্যালেট নাইফের সাহায্যে একটু করে উঠিয়ে নিয়েছিলাম।
এরপর আমি এখানে আরও কিছু রোজ পিঙ্ক কালার এবং আরও অরেঞ্জ কালার দিয়েছি। এরপর আবারও আমি ব্রাশের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিচ্ছিলাম। তো আমি বারবার আরেকটা ফোনে আমাকে যে শাড়ির কালারটা প্রোভাইড করা হয়েছিল ওই শাড়িটা দেখছিলাম এবং আমি আমার কেকের কালারটার দিকে লক্ষ্য রাখছিলাম যে ওই কালারটাকে আমি আনতে পেরেছি কিনা। তো দেখা গিয়েছে যে আমার কেকটা পুরাই অরেঞ্জ কালার টাইপের হয়ে গিয়েছিল। পরে আমি আরও রোজ পিঙ্ক কালার দেই উপর থেকে। তো এভাবে বারবার কালার দিচ্ছিলাম এবং ব্রাশ করে নিচ্ছিলাম। তো উপর থেকে আমি আবারও কিছু রোজ পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। তো এভাবে বারবার কালার দিতে দিতে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি আমাকে যে শাড়ির কালারটা দেওয়া হয়েছে ওই অনুযায়ী আমি কালারটা করে নিতে পেরেছি। তারপরে স্ক্রিনে লক্ষ্য করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি এটা কীভাবে করেছি। আসলে এই কেকটার এই কালারটা আনতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে আমি আসলেই সেম কালারটা আনতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ শেষে আমি কেকের কালারটা আনতে পেরেছি। তো এভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে আমি মোটামুটিভাবে কেকের ফিনিশিং দিয়ে নিয়েছি। আমার কাস্টমারের ডিমান্ড ছিল অরেঞ্জ এবং ম্যাজেন্ডা এই টাইপের একটা শেডের মধ্যে কেকটা হবে। আমাকে যে ছবিটা প্রোভাইড করা হয়েছিল ওই কেকটা ছিল অ্যাশ কালারের মধ্যে। আর এই কেকটা হচ্ছে যে অরেঞ্জ এবং ম্যাজেন্ডা কালারের শেড। তো আমি বারবার কালার মিক্স করছিলাম এবং দেখছিলাম যে কালারটা আসছিল কিনা। আবার কালার দিচ্ছিলাম, আবার ট্রাই করছিলাম। এরকম করতে করতে শেষমেশ আমি আলহামদুলিল্লাহ আমার ফাইনাল ফিনিশিং দিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার হাতটা একদম কালার হয়ে গিয়েছে যেহেতু অনেকগুলো কালার মিশিয়েছি। তো হাতটা ক্লিন করার পরও আমার হাত থেকে কালারটা যাচ্ছিল না। তো আমি এখানে কিছু নন এডিবল ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আমার যে কেকের ছবিটা প্রোভাইড করা হয়েছিল ওখানে এই সেম টাইপের ফুল ছিল, যদিও ওখানে একটা ফুল ছিল, কিন্তু আমার কেকটা যেহেতু বড় সেজন্য আমি এখানে ৫-৬টা কেক দিয়েছি, ৫-৬টা ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি নন এডিবল কিছু গোল্ডেন এবং সিলভার বল অ্যাড করে দিচ্ছি। প্রথমে ৪টা দিয়েছি, তারপর আমার কাছে কেন জানি এগুলো কম মনে হচ্ছিল, তো পরে আমি আরও একটা একটা করে বসিয়ে দেই, মানে মোট 5টা বল আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তো এরপর কেকের উপরে সাইডে সিলভার লিফ এবং গোল্ডেন লিফও ছিল। তো প্রথমে আমি এখানের মধ্যে উপরে কিছু গোল্ডেন কালারের স্প্রিঙ্কেলস ছিল, এগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি হোয়াইট সুগার বল দিয়ে দিচ্ছি। তো আমার কাস্টমারের এই টাইপেরও ডিমান্ড ছিল যাতে পুরো কেকটা জুড়ে হোয়াইট সুগার স্প্রিঙ্কেলস থাকে, কোনো সাইড যেন ফাঁকা না থাকে। তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করেছি পুরো কেকটা জুড়ে এভাবে স্প্রিঙ্কেলস দিতে। তো সবচেয়ে মন খারাপের ব্যাপার হচ্ছে আমি যখন এই স্প্রিঙ্কেলসগুলো সাইড থেকে দিচ্ছিলাম আমার অনেকগুলো স্প্রিঙ্কেলস ফ্লোরে পড়ে যাচ্ছিল। তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, যেহেতু এই স্প্রিঙ্কেলসগুলা কিনে আনি মাত্র 50 গ্রাম স্প্রিঙ্কেলস আমাদের কাছ থেকে প্রায় ১১০ টাকা নেয়। তো এগুলো একটু নষ্ট হলে আসলেই মন খারাপ হয়। তো স্প্রিঙ্কেলস দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে গোল্ডেন লিফ দিয়ে দিয়েছি এবং একটু একটু একটা একটা ফাঁকা রেখেছি, ওই জায়গাগুলোতে সিলভার লিফ দিয়ে দিব। আর আমার কেকটাতে যে ছবিটা প্রোভাইড করা ছিল ওখানে লিফ ছিল গোল্ডেন, আমার কাছে ওটা ছিল না, সেজন্য আমি এখানে বাটারফ্লাই অ্যাড করে দেই। তো এভাবেই মোটামুটি আমি আমার কেকের ডেকোরেশন শেষ করেছি। এরপর কেকের মাঝখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী লেখাটাকে লিখে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার কেকটা অনেক বেশি পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছেও আমার কেকটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।